Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, how are you? Welcome to channel Naim Hafiz. I have word in front of you about very important topic. I believe that about this topic you will be benefited for learning English. And today's topic name is present indefinite tense. আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি প্রত্যেক বিগিনার লেভেলের জন্য খুবই উপকারে আসবে। অর্থাৎ যারা ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য সবেমাত্র যাত্রা শুরু করেছেন বা শুরু করেছিলেন কিন্তু মাঝপথে থেমে গিয়েছিলেন, আমি আশা রাখছি এই ক্লাসটি আপনাকে অনেক অনুপ্রাণিত করবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের শুভযাত্রা। আজকে আপনাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব, তবে সব টেন্স নিয়ে নয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখি ইনশাআল্লাহ শুরু হবে ইংরেজিতে অনর্গল কথা বলার সুদীর্ঘ প্ল্যান। দেখেন এই যে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে রেখেছি, আর তারই পাশে আমি লিখেছি আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবেন, অর্থাৎ যেটাকে বলা হয় হাউ টু নো। আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায়টা এখানে লিখে দিয়েছি। দেখেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে চ ছ ত থ ভ ব ম থাকিবে না। অর্থাৎ যখনই দেখবেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে এই 7টি অক্ষর, এই যে লাল অক্ষরে যে লেখা, এই 7টি অক্ষর যখন থাকবে না, সেই সেন্টেন্সটিকে আপনি নির্ঘাত ধরতে পারেন এইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। দেখেন যেমন আমি এখানে লিখেছি আমরা ভাত খাই। এই যে লেখা দেখেন আমরা ভাত খাই। এই বাক্যটি শুরু হয়েছে আমরা দিয়ে, শেষ হয়েছে রশ্মি দিয়ে। আমি বলেছি যে যখন দেখবেন বাক্যের শেষের অক্ষরে, এই যে দেখেন রশ্মি, যখন দেখুন বাক্যের শেষের অক্ষরে এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর নেই, তাহলে আপনি নির্ধারণ করতে পারেন এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখেন সে বাজারে যায়। এই বাক্যটি শুরু হয়েছে সে দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? অন্তস্থ অ দিয়ে। এই যে দেখেন অন্তস্থ অ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণটা হলো যে এই বাক্যের শেষ অক্ষরটি হলো অন্তস্থ অ। তার মানে এই যে দেখেন এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষরও এইখানে এই যে অন্তস্থ অর জায়গাতে নেই। আহমেদ এখানে প্রতিদিন আসে। এই বাক্যটি শুরু হয়েছে আহমেদ দিয়ে আর শেষ হয়েছে যন্তস্ব দিয়ে, তাই না? এই দেখেন যন্তস্ব। আর এই যন্তস্ব জায়গাতে এই যে দেখেন এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এখানে নেই। তার মানে বোঝা যাচ্ছে এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে এইখানে আরেকটি এক্সাম্পল লেখা আছে, যেমন তুমি বইটি পড়ো। এখানে এই বাক্যটি শুরু হয়েছে তুমি দিয়ে এবং শেষ হয়েছে ডয়শনরে দিয়ে, তাই না? তাহলে দেখেন এই যে এই ডয়শনরের জায়গাতে এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষরও নেই, তার মানে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের জন্য লাস্ট যে এক্সাম্পল সেটা দেখেন, যেমন লেখা আছে এখানে তুমি এখন যাও। এই বাক্যটি শুরু হয়েছে তুমি দিয়ে এবং শেষ হয়েছে ও দিয়ে, তার মানে দেখেন এই যে ও জায়গাতে এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর নেই। যেমন চ ছ ত থ ভ ভ ম, এই 7টির মধ্যে একটি অক্ষর এখানে নেই, তাহলে ধরে নিতে পারি এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে 7টি অক্ষর এখানে আমরা দেখছি যে 7টি অক্ষর, তাহলে এই 7টি অক্ষর কিসের জন্য? হ্যাঁ, উত্তরটি হলো যে এই 7টি অক্ষর হলো বাকি যে 11টি টেন্স রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া আরো যে 11টি টেন্স রয়েছে সেই 11টি টেন্সের জন্য এগুলি কাজে আসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা সামনে যাই। দেখেন এই যে সেন্টেন্সগুলি আমি এখানে লিখেছি, আমরা ভাত খাই, সে বাজারে যায়, আহমদ এখানে আসে, হ্যাঁ তুমি বইটি পড়ো, তুমি এখন যাও, এই উদাহরণগুলি আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করবো। আচ্ছা, এট ফার্স্ট আমরা ভাত খাই এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেট করবো, আর সেটা হলো এই যে এই নিয়মে প্রথমে কি নিতে হবে? প্রথমে সাবজেক্ট নিতে হবে, দেন আপনাকে ভার্ব অন নিতে হবে, মানে প্রেজেন্ট ফর্ম নিতে হবে, বা এটাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলতে পারি। আচ্ছা, অতঃপর আপনাকে কাজ হলো যে অবজেক্ট নিবেন, যদি এক্সটেনশন থেকে এক্সটেনশন নিতে হবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করি। এই যে দেখেন এখানে লেখা আছে কি আমরা ভাত খাই, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেট করি কি হবে? প্রথমে নিতে হবে সাবজেক্ট, এই যে আমরা হলো এখানে সাবজেক্ট, এই যে প্রেস কভার যেটা আমি লিখে রেখেছি এটা হলো আমরা, মানে সাবজেক্ট এটি, আমরা ইংলিশ উই। আচ্ছা, অতঃপর কি নিতে হবে? এই যে ভার্ব নিতে হবে, দেখেন ভার্ব ওয়ান নিতে হবে। আর এখানে ভার্ব কোনটি? এই যে ভার্ব হলো খাই। কারণটা হলো বাংলা বাক্যের শেষে কিন্তু ভার্ব থাকে। আমি আবার বলছি, সবসময় আপনি
বাংলা বাক্যের শেষেই ভার্ব খুঁজবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। দেখেন তাহলে এখানে খাই হলো ভাবে, দেখেন লিখছি আমি ইট, মানে উই ইট। অতঃপর আমি এখানে কি লেখার কথা, অবজেক্ট। এই দেখেন অবজেক্ট হলো ভাত, আর এই যে রাইস হলো বাস, এই যে দেখেন রাইস হলো অবজেক্ট। তার মানে কি হলো, উই ইট রাইস, আমরা ভাত খাই। আবার দেখেন এখানে লিখেছি আমরা প্রতিদিন ভাত খাই, অর্থাৎ এই সেন্টেন্সটি আমি একটু এখানে বড় করে লিখেছি। আচ্ছা, কেন লিখেছি আমি পরে বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন এই সেন্টেন্সটা আগে ট্রান্সলেট করি। দেখেন আমরা, এখানে সাবজেক্ট, হ্যাঁ আমরা নিচে কিন্তু উই লিখেছি, দেখেন উই, আমরা মানে উই লিখেছি। অতঃপর দেখেন শেষে চলে গেছি, কারণ শেষে কিন্তু ভার্ব আছে। এই দেখেন শেষে ভার্ব হয়েছে, খাই মানে ভার্ব, এই খাই, অর্থাৎ এই যে গ্রিন আকারে যেটা সেটা কিন্তু ভার্ব। আচ্ছা তাহলে খাই ইংলিশ কি ইট, যে উই ইট। অতঃপর কি নিতে হবে, নিতে হবে অবজেক্ট। এই যে অবজেক্ট, অবজেক্ট কি এখানে দেখেন ভাত, এই যে রাইস লিখেছি, রাইস, এই যে রাইস। ওকে, অতঃপর কি লিখেছি দেখেন এখানে কিন্তু এক্সটেনশন আছে, এই যে প্রতিদিন ডেইলি, এটা হলো এক্সটেনশন লিখেছি। আচ্ছা এই সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করছি দেখেন, প্রথমে সাবজেক্ট নেওয়ার কথা, সাবজেক্ট নিয়েছি মানে উই, অতঃপর সাবজেক্টটা নিয়ে শেষে চলে গিয়েছি, কারণ শেষে ভার্ব আছে, এই যে খাই, এই যে লিখলাম ইট। অথবা শেষ থেকে কি করেছি, এই যে এও এসেছি, অর্থাৎ খায়ের পূর্বে কি আছে, রাইস, এই যে রাইস লিখেছি দেখেন। অর্থাৎ এরপরে দেখেন ভাতের পূর্বে কি আছে, ডেলি, ডেলি লিখেছি। অর্থাৎ আপনার কাজ হলো যে প্রথমে সাবজেক্টটা নিয়ে একের শেষে চলে যাবেন, শেষ থেকে আবার কি করবেন, এই যে এভাবে আসবেন, এই যে এভাবে, এইভাবে আসবেন। ওকে, অর্থাৎ আপনার যত বাংলা সেন্টেন্স থাকবে সব সেন্টেন্সের নিয়ম একটি, প্রথমে যা থাকবেন আপনি তা নিয়ে নেবেন। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে যা থাকবে তা আপনি নিয়ে নেবেন, অতঃপর শেষে চলে যাবেন, আবার শেষ থেকে এভাবেই আপনি আসবেন। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে একটা কথা ছিল যে এক্সটেনশনটা কাকে বলে আর অবজেক্টটি কাকে বলে, একটু আমি নোট করে রেখেছি দেখেন। সাধারণত, এই দেখে লিখেছি, সাধারণত সময় এবং স্থান জাতীয় জিনিসগুলি হলো এক্সটেনশন। আমি আবারও বলছি, সাধারণত সময় এবং স্থান জাতীয় জিনিসগুলি হলো এক্সটেনশন। অর্থাৎ যখনই দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে সময়ের নাম আসছে বা স্থানের নাম আসছে, সেটা আপনি এক্সটেনশন হিসেবে ধরে নেন। ওকে, আচ্ছা দেখেন এইখানে একটি এক্সাম্পল আমি লিখে রেখেছি এক্সটেনশন দিয়ে, যেমন সে বাজারে যায়। আচ্ছা এই সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করি, প্রথমে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট কি দেখেন, এই যে সে, সে মানে হি, যে লিখেছি হি, এই যে দেখেন হি লিখেছি। অতঃপর আপনার কাজ কি, ভার্ব শেষে আছে, শেষে যাই, এই যে যাই, যাই মানে কি গোস, এই যে লিখেছি গোস, দেখেন এই যে গোস, এই যে গোস। ওকে, অতঃপর আপনার যায়ের পূর্বে কি আছে সেটা নিতে হবে, তাই না? তাহলে যায়ের পূর্বে কি আছে, বাজারে আছে, তাহলে টু মার্কেট দিলাম, এই যে দেখেন টু মার্কেট। অর্থাৎ কি দাঁড়ালো এখানে, হি গোস টু মার্কেট, অর্থাৎ সে বাজারে যায়। এখন একটা প্রশ্ন এসেছে যে এখানে টু কেন আসলো। হ্যাঁ টু এসেছে এই জন্যই যে যখন দেখবেন কোন সেন্টেন্সের মধ্যে স্থানের নাম এসেছে, আমি আবারও বলছি, যখন দেখবেন যে কোন সেন্টেন্সের মধ্যে স্থানের নাম এসেছে, তখন ওই স্থান দিয়ে পূর্বে আপনি কি করবেন, একটা টু বা টু দা ইউজ করবেন। ওকে, আর যদি কখনো দেখেন যে স্থানের নাম এসেছে ঠিকই কিন্তু ওই স্থানে যাওয়া বোঝাচ্ছে না, অর্থাৎ অবস্থান করা বোঝাচ্ছে, তখন আপনি মাস্ট বি এই স্থানের মধ্যে ইন বা ইন দা দিয়ে দিবেন। এই যে নিচে যে এখানে উদাহরণটা আমি লিখেছি সেটা হলো আমরা গ্রামে বাস করি। এখানে দেখেন গ্রাম কিন্তু একটা স্থানের নাম, কিন্তু এইখানে কি বোঝাচ্ছে যে বাস করা বোঝাচ্ছে, মানে গ্রামে যাওয়া বোঝাচ্ছে না। আমরা গ্রামে বাস করি, এখানে আমরা হলেও সাবজেক্ট, যেমন লিখেছি উই, অথবা কাজ কি শেষে যেতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয় যে যখন দেখবেন যে বাক্যের শেষে করি থাকে, তখন কিন্তু করির ইংলিশটা আপনি নেবেন না। যেমন কাজ করা, পছন্দ করা, হ্যাঁ বাস করা, এইগুলির যে করি আছে এই করির ইংলিশ থাকে না, অর্থাৎ লিখবেন না। করির পূর্বে যে ইংলিশটা সেটা লিখবেন, অর্থাৎ বাস করা ইংলিশ দুটো একসাথে করে লিখবেন। যেমন বাস করা ইংলিশ কি লিভ, এই যে লিভ লিখেছি দেখেন। আমি আবারও বলছি, যখন দেখবেন বাক্যের শেষে করি ইংলিশ করি করে করেন থাকে, সেটা ইংলিশ আপনি নেবেন না। সেটা না নিয়ে এই যে বাস করা দুইটার ইংলিশ কি একটা একসাথে নিয়ে নেবেন, যেমন লিভ হতো কি বাস করা নিয়ে নিলাম, এই যে লিভ। অতঃপর দেখেন এখানে ইন লিখেছি, কারণটা হলো এই যে গ্রাম লিখেছি, গ্রাম কিন্তু একটা স্থান, কিন্তু এই স্থানে অবস্থান করা বোঝাচ্ছে, মানে থাকা বোঝাচ্ছে, তার মানে আমি ইন দিতে হবে এখানে, তার মানে আমি ইন লিখেছি দেখেন, ইন ভিলেজ। যদি বলতাম যে আমরা গ্রামে যাই, তাহলে লিখতাম এভাবে উই গো টু দ্য ভিলেজ বা উই গো টু ভিলেজ। কারণটা হলো এইখানে স্থানের নাম এসেছে এবং এই স্থানে যাওয়া বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে কি করতে হবে, টু দিতে হবে। আর এখানে এসেছি গ্রামে বাস করি, তার মানে এখানে অবস্থান করা বলেছে, তার মানে আমি এখানে ইন দিয়েছি। আচ্ছা এখানে আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন আহমেদ এখানে প্রতিদিন আসে। এখানে আহমেদ হলো সাবজেক্ট, আর আহমেদ তোর নামের তো কোনো ইংলিশ নেই,
সুতরাং আমি আহমেদই লিখলাম, যেখানে আহমেদ লিখলাম এখানে। অতঃপর আপনার কাজ কি, সেন্টেন্সের শেষেই যেতে হবে। শেষে কি আছে, আসে আছে। আচ্ছা, আসে ইংলিশ লেখেন কামস, মানে আহমেদ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস বাই এসটা যোগ হয়েছে, মানে এখানে এস যোগ হয়েছে। যেমন তাহলে কি হলো, আহমেদ কামস। অতঃপর কাজ কি, শেষ থেকে পূর্বে আসা, আসা, হ্যাঁ, আসের পূর্বে কি আছে, প্রতিদিন আছে, লেখেন এখানে এভরিডে। হ্যাঁ, মানে প্রতিদিন ইংলিশ হলো এভরি, লেখলাম এই যে এভরিডে, যে এভরি লিখলাম। অথবা প্রতিদিনের পূর্বে কি আছে, এখানে এই দেখলাম, এই দেখলাম হিয়ার, এখানে। আপনার এখানে কি দাঁড়ানো উচিত, আহমেদ কামস এভরিডে হিয়ার। আপনি এভাবে লিখতে পারতেন, আহমেদ কামস হিয়ার এভরিডে। ওকে। আচ্ছা, দেখেন একটি সেন্টেন্স, দেখেন এখানে একটি বাংলা সেন্টেন্স আমি লিখেছি, সেটাও আমরা ট্রান্সলেট করে দেখেন। তুমি বইটি পড়ো। আচ্ছা, আপনার কাজ হলো কি, প্রথমে সাবজেক্ট নাও, এখানে সাবজেক্ট হলো তুমি, হ্যাঁ লেখেন ইউ, হ্যাঁ লিখলাম ইউ। অথবা কাজ হলো কি, শেষে যেতে হবে আপনার, হ্যাঁ শেষে যান। যেমন পড়ো ইংলিশ কি, রিড লিখলাম এখানে রিড, যেমন ইউ রিড। অতবার কি, বইটি, দেখেন বইটি ইংলিশ কি, দা বুক। কেন লিখেছি দা বুক জানেন, এই দেখেন টি ইংলিশ কি জানেন, দা, এই যে দা। অতবার লিখেছি বুক, মানে বইটি মিন হলো দা বুক। যেমন বললাম টি ইংলিশ কি, দা পেন। হ্যাঁ, যদি বলি পাখিটি ইংলিশ কি, দা বার্ড। অর্থাৎ পাখিটি, এই যে টি ইংলিশটা আগে নিতে হবে কিন্তু, তার মানে কি দা বার্ড। আবার যদি হইতো পাখি গুলি, তাহলে কিন্তু দিতাম দা বার্ডস। যেমন বইগুলি যদি হতো, তাহলে দিতাম দা বুকস। যেমন এমন হতে পারতো, যেমন টেবিল গুলি, তাহলে কি দিতাম, দা টেবিলস। আরেকটি উদাহরণ এখানে আমি লিখেছি, যেমন তুমি, যেমন তুমি এখন যাও। আচ্ছা, এইটার সাবজেক্ট কি, তুমি, লেখেন লিখেছি আমি ইউ। অথবা শেষে যেতে হবে, ওই যে আগের নিয়মে দা থাকে। দেখেন এইখানে আরেকটি উদাহরণ আপনাদের জন্য লিখেছি, সেটা হলো সে বাজারে যায়। অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট কি, সে, লেখেন সে। অথবা কাজ হলো কি, শেষে যাওয়ার। শেষে কেন যাবেন, শেষে বার পাচ্ছে, এই যে দেখেন যায়, মানে যায় ইংলিশ কি, গোস। এখানে গোস লিখেছি, কারণটা হলো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন বার্বের শেষে এস বাই এস যোগ হয়। এই দেখেন এখানে ইএস যোগ হয়েছে। আচ্ছা, তাহলে কি হলো, হি গোজ। অতপর কি, যায়ের পূর্বে কি আছে, বাজারে, লিখেছি আমি টু মার্কেট, কারণ বাজার ইংলিশ কি, মার্কেট। আর এইটার পূর্বে একটা টু ইউজ করেছি, ওই যে আমি যে বলেছিলাম, যখন কোন স্থানে যাওয়া বোঝাবে, সেই স্থানটার পূর্বে টু বা টু দা দিবেন। আর যদি যাওয়া না বোঝাতো, তাহলে দিতেন ইন বা ইন দা। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন।